আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সবাই 3 তারিখে যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন করতে যাচ্ছি, এর জন্য এনসিটিবি কর্তৃক কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে শিক্ষকগণ কিভাবে এই মূল্যায়ন নির্দেশনার কাজটি পরিচালনা করবে। এই বিষয়টি সম্পর্কে আমরা একটু জানবো। আর সেই চিঠির আলোকেই অ্যাকচুয়ালি নির্দেশনাটা দেওয়া। এখানে বলা হচ্ছে যে প্রিয় শিক্ষকবৃন্দ, জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী 2024 শিক্ষাবর্ষের বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম জুলাই মাসে শুরু হতে যাচ্ছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনা ইতোমধ্যেই আপনাদের দেওয়া হয়েছে। এই মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীরা নির্দিষ্ট প্রকল্প, অ্যাসাইনমেন্ট, সমস্যার সমাধান ইত্যাদি কাজ সম্পন্ন করবে এবং তাদের পারদর্শিতার উপর ভিত্তি করে আপনারা মূল্যায়ন করবেন। এই নির্দেশনাটা পড়লে অন্তত আমাদের একটু ধারণা হবে যে মূল্যায়নের দিনে আমরা কাজটি কিভাবে করব। প্রায় অর্ধেক কাজটা কিন্তু আমাদের হয়ে থাকবে, তাই নির্দেশনাটা আপনারা খুব ভালো করে পড়ে বুঝে নেবেন। আমি আপনাদের জাস্ট একটু দেখে দেওয়ার চেষ্টা করছি, আপনারা নিজেরা ভালো করে দেখলে আরো সহজে বুঝতে পারবেন। এই কাজ চলাকালে শিক্ষার্থীদের অংশগ্রহণ, কাজের প্রক্রিয়া, ফলাফল ইত্যাদি সবকিছুই মূল্যায়নের ক্ষেত্রে বিবেচিত হবে। এই নির্দেশিকায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালনা করবেন, কাজের বিভিন্ন ধাপে সংশ্লিষ্ট পারদর্শিতার নির্দেশকে শিক্ষার্থীর অর্জনের মাত্রা কিভাবে নিরূপণ করবেন, কিভাবে রেকর্ড রাখবেন এবং ট্রান্সক্রিপ্ট তৈরি করবেন প্রভৃতির বিস্তারিত নির্দেশনা পরবর্তী অংশে দেওয়া আছে। তো আপনি কিভাবে করবেন এর বিস্তারিত বিষয়গুলো এখানে কিন্তু দেওয়া আছে। আমি আগের বেশ কয়েকটি ভিডিওতে ছোট ছোট আকারে শিক্ষার্থীদের কি কাজ, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কিভাবে মূল্যায়ন করবেন, বিষয় ভিত্তিক শিক্ষার্থী কি কাজ, সেগুলো আলোচনা করেছি। আজকে আমি পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পদ্ধতিটা কেমন হবে। একটি বিষয়ের মূল্যায়ন এক স্কুল দিবসে বা কর্মদিবসে সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। এখানে কিন্তু সর্বোচ্চটা বলা আছে, আসলে নির্দেশনা পড়ে সে অনুযায়ী বুঝে কাজটা করতে পারলে কিন্তু সহজ হবে। সর্বোচ্চ 5 ঘন্টা, এখানে কিন্তু ঘন্টাটা যে আপনাকে 5 ঘন্টায় লাগাতে হবে এমন কিন্তু বিষয় নয়। প্রত্যেক শিক্ষার্থী পূর্বের ন্যায় প্রশ্নপত্রের মতো মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা এর একটি লিখিত কপি পাবে। সো প্রত্যেক শিক্ষার্থী কিন্তু এই শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা কপিটি তারা পাবে। একই সাথে মূল্যায়নের লিখিত অংশের জন্য তাদের প্রত্যেককে একটি খাতা বা উত্তরপত্র সরবরাহ করবে। একটি খাতা তাদেরকে দিতে হবে। শুরুতেই নির্দিষ্ট বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালিত হবে তার নিয়মাবলী শিক্ষার্থীদের জানাবেন। সো প্রথমেই কিন্তু কাজটা হচ্ছে যে কিভাবে এই মূল্যায়নটা পরিচালিত হবে, এই নিয়মটা শিক্ষার্থীদের খুব ভালোভাবে জানানো দরকার। এটা জানালে কিন্তু তারা কাজটা খুব দ্রুত করতে পারবে এবং মূল্যায়িত হবে ভালোভাবে। মূল্যায়নের জন্য একক কাজ, জোড়াই কাজ, দলগত কাজ সহ বিভিন্ন কার্যক্রম থাকার পাশাপাশি লিখিত অংশও থাকবে যা খাতা উত্তরপত্রে লিখতে হবে। এই বিষয়ে মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা কপিতে স্পষ্ট নির্দেশনা আছে যে কিভাবে থাকবে, এটি কিন্তু স্পষ্টভাবে বলা আছে। মূল্যায়ন পত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে শিক্ষার্থীর সকল কাজ সম্পন্ন করে শিক্ষককে জমা দিবে। এখানে প্রত্যবেক্ষক বলা হচ্ছে, প্রত্যবেক্ষক মানে বিষয় শিক্ষকের পাশাপাশি অন্যান্য শিক্ষকদেরও দায়িত্ব পালন করতে হবে, যেটি নিচে দেওয়া আছে, আমরা পড়লে বুঝতে পারবো। শিক্ষকের জন্য নির্দেশনায় মূল্যায়নের জন্য নির্ধারিত কাজসমূহ করার একটা খসড়া সময় বিভাজন দেওয়া থাকবে, কিন্তু অনেক শিক্ষার্থীর এর যে সময় বেশি বা কম প্রয়োজন হতে পারে। শিক্ষক বা প্রত্যবেক্ষক যিনি শিক্ষকের পাশাপাশি তাকে সাহায্য করার জন্য দায়িত্ব পালন করবেন সেটা অনুসরণ করে শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে পারেন, কিন্তু কঠিনভাবে এই সময় বিভাজন অনুসরণ করতে হবে তা নয়। তাহলে এখানে একটা স্পষ্ট বিষয় আছে, নির্দেশনায় যে 5 ঘন্টা মূল্যায়ন করতে হবে এটা সর্বোচ্চ, কারো কমও লাগতে পারে বেশিও লাগতে পারে, কিন্তু খুব কঠিন ভাবে তাদেরকে চাপ প্রয়োগ করা যাবে না।
সময়ের জন্য শিক্ষার্থী যেন চাপ অনুভব না করে সে বিষয়টি বিবেচনায় নিয়ে এই প্রকল্পগুলো নির্ধারিত হয়েছে। তাই শিক্ষার্থীকে ফ্লেক্সিবিলিটি দিতে হবে। এখানে ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে তাদেরকে সমস্ত সুযোগ সুবিধাটা দেওয়া হবে, দিতে হবে, কোনো চাপ প্রয়োগ করা যাবে না। তবে পুরো মূল্যায়ন কার্যক্রম সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন কাজ চলাকালীন শিক্ষক পর্যবেক্ষক মানে যিনি দায়িত্ব পালন করবেন শিক্ষকের সঙ্গে নির্দিষ্ট পর্যবেক্ষণ ছকের মাধ্যমে শিক্ষার্থীর কাজের রেকর্ড সংরক্ষণ করবেন। এই কাজটি কিন্তু অবভিয়াসলি আপনারা যখন যে শিক্ষক ওখানে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন তিনি অবশ্যই রেকর্ডটা কিন্তু সংরক্ষণ করবেন, না হলে পরবর্তীতে শিক্ষকদেরকে সমস্যায় পড়তে হবে। এক্ষেত্রে প্রতি 20 জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করার জন্য একজন শিক্ষক নিয়োজিত থাকবেন। তার কাছে পর্যবেক্ষণ ছক পরিশিষ্ট 1 যা পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে। এখানে যে পরিশিষ্ট 1 থেকে 5 পর্যন্ত বলা আছে এটি কিন্তু বিষয় ভিত্তিক নির্দেশনার সাথে দিয়ে দিবে। আর আমরা যারা 2023 সালে এই নির্দেশনা অনুযায়ী মূল্যায়ন করেছি তারা কিন্তু আমাদের একটা ধারণা আছে যে কিভাবে করতে হয়, সেই বিষয়টা আমাদের কিন্তু ওই দিন দিয়ে দিবে, সে অনুযায়ী আমরা করব। এখানে বিষয়টা বিভাজন করা আছে যে কয়জন শিক্ষার্থীর জন্য কয়জন শিক্ষক দায়িত্ব পালন করবেন এবং 20 জন শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণের ছক পরিশিষ্ট 2 যা পরবর্তীতে দেওয়া থাকবে। সবগুলো একই বিষয় এখানে। আর সামষ্টিক মূল্যায়ন শেষে একজন শিক্ষক পর্যবেক্ষক তার উপর অর্পিত 20 জন শিক্ষার্থীর মূল্যায়নের লিখিত অংশের খাতা পর্যবেক্ষণ রেকর্ড ছক অন্যান্য প্রমাণাদি যদি থাকে একত্রে বান্ডেল করে স্বাক্ষর সহ সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবেন। বিষয়টা হচ্ছে যে বিষয় শিক্ষক যিনি তিনি থাকবেন, ওখানে ওই ভিডিওতে আমি ক্লিয়ার করেছি, এখানেও একটু বলছি যে বিষয় শিক্ষকের সাথে যিনি দায়িত্ব পালন করবেন তিনি যে 20 জন শিক্ষার্থীর মূল্যায়নের লিখিত অংশের খাতা পর্যবেক্ষণ রেকর্ড ছক এবং অন্যান্য যত কিছু আছে একজন শিক্ষার্থীকে মূল্যায়ন করার জন্য সবগুলো কিন্তু একত্রে বান্ডিল করে স্বাক্ষর সহ সংশ্লিষ্ট ওই বিষয় শিক্ষকের নিকট জমা দিতে হবে। বিষয় শিক্ষক বান্ডেল অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর প্রথমে লিখিত অংশের মূল্যায়ন করবেন। তাহলে বান্ডেল অনুযায়ী শিক্ষার্থীদের প্রথমে লিখিত অংশের মূল্যায়ন করতে হবে। লিখিত অংশের মূল্যায়নের জন্য ছক যেটা পরবর্তীতে দেওয়া হবে অনুসরণ করে শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ ছকে এ পরিশিষ্ট 4ও দেওয়া হবে। এখানে কিন্তু মাত্রাটা রেকর্ড করতে হবে এবং সেটি সংরক্ষণ করতে হবে। বিষয় শিক্ষক নির্ধারিত ছক অনুযায়ী যেটি পরিশিষ্ট 3-এ থাকবে এটাও পরে দেওয়া হবে। বলা হচ্ছে শিক্ষার্থীর লিখিত অংশ মূল্যায়ন করে নির্দিষ্ট ছকে যেটা পরিশিষ্ট 4-এ থাকবে। আসলে এই ছকগুলো যখন আপনাদের বিষয় ভিত্তিক মূল্যায়ন হবে তার সঙ্গে দেওয়া থাকবে আরও স্পষ্ট বুঝতে পারবেন, যে কারণে ব্র্যাকেটে প্রত্যেক জায়গায় বলে দেওয়া হচ্ছে রেকর্ড সংরক্ষণ করবেন। প্রত্যেকটা কাজ করার পরে কিন্তু আপনি রেকর্ডটা সংরক্ষণ করবেন, তার নির্দিষ্ট একটা ছকও আপনাকে বিষয় ভিত্তিক মূল্যায়ন নির্দেশনার সাথে দিয়ে দেওয়া হবে। বিষয় শিক্ষক পরবর্তীতে পর্যবেক্ষক কর্তৃক মূল্যায়নের পর্যবেক্ষণ ছক এবং লিখিত অংশের মূল্যায়ন ছকে শিক্ষার্থীর রেকর্ড থেকে সংশ্লিষ্ট পিআই ইনপুট দেবেন। আর নৈপুণ্য অ্যাপস এই ইনপুট দেওয়ার মাধ্যমে ষান্মাসিক মূল্যায়নের কাজটি সমাপ্ত হবে। পূর্বের মতো এবারও প্রতিটি বিষয়ের পিআই গুলোতে শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণের জন্য একটি ছক পরিশিষ্ট 5 আছে যেটা পরবর্তীতে দেওয়া হবে। ওই ছকে প্রত্যেক শিক্ষার্থীর পিআই রেকর্ড লিখে সংরক্ষণ করতে হবে, যেন কোনো কারণে নৈপুণ্য ইনপুট দিতে না পারলে এই ছক দেখে ট্রান্সক্রিপ্ট তৈরি করা যায়। পরবর্তী বিষয় শিক্ষকের সুবিধাজনক সময়ে মূল্যায়ন কার্যক্রম শেষ হওয়ার 2 সপ্তাহের মধ্যে নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে। যেহেতু নৈপুণ্য অ্যাপে মাঝে মধ্যে সমস্যা হয় তাই এই নির্দেশনাটা দেওয়া হয়েছে, লিখে রাখতে হবে, পরে দিতে হবে 2 সপ্তাহের মধ্যে। বিষয়ের চাহিদা অনুযায়ী মূল্যায়নের কাজগুলো সম্পন্ন করতে ন্যূনতম যে উপকরণ ও সরঞ্জামাদি প্রয়োজন সেই বিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শ্রেণীকক্ষে সরবরাহ করবেন। শিক্ষার্থীকে আনতে বা সংগ্রহ করতে বলা যাবে না। এখন বিষয় ভিত্তিক মূল্যায়নের দিন পর্যবেক্ষক হিসেবে দায়িত্বরত শিক্ষকের কাজ। এখানে মূল্যায়নের যে দিন আছে সেদিন বিষয় শিক্ষক থাকবেন, তার পাশাপাশি তাকে যে শিক্ষক সাহায্য করবেন তার কি দায়িত্ব আছে সে বিষয়টা এখানে উল্লেখ করা আছে।
যেহেতু প্রতি 20 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক পর্যবেক্ষক মূল্যায়ন চলাকালে নিয়োজিত থাকবেন, সেহেতু সংশ্লিষ্ট বিষয় শিক্ষক ব্যতীত অন্যান্য শিক্ষকও পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। বিষয় শিক্ষক প্রধান শিক্ষকের সহায়তা নিয়ে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী কতজন পর্যবেক্ষক প্রয়োজন তা নির্ধারণ করবেন। উদাহরণস্বরূপ বলা যায় এখানে আপনার কতজন থাকবে সেই ব্যাখ্যাটা এখানে করা হয়েছে যে 20 জনে একজন, তাহলে 70 জন থাকলে কয়জন, 80 জন থাকলে কয়জন, এখানে বলা হয়েছে। এক্ষেত্রে পর্যবেক্ষকের কাজ কি হবে? যিনি পর্যবেক্ষণ করবেন বা মূল্যায়ন কাজে সাহায্য করবেন বিষয় শিক্ষককে, তার কাজটা কি হবে আমরা দেখে নিই। একজন পর্যবেক্ষক সর্বোচ্চ 20 জন শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ করবেন। কাজে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী পর্যবেক্ষক কতজন থাকবে তা নির্ধারিত হবে। এখন আপনার ক্লাসের শিক্ষার্থী অনুযায়ী সেখানে কতজন থাকবে সেটা নির্ধারণ করতে হবে, কিন্তু একজনের জন্য 20 জন। সংশ্লিষ্ট মূল্যায়ন পরিচালনার জন্য বিষয় শিক্ষকের কাছ থেকে শিক্ষকের জন্য দেয়া বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা, শিক্ষার্থীদের দেওয়ার জন্য মূল্যায়ন পত্র এবং শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা, পর্যবেক্ষণ ছক 1-এ, পর্যবেক্ষণ রেকর্ড ছক 2-এ এবং প্রয়োজনীয় উপকরণ বুঝে নেবেন। যেটা বিষয় শিক্ষক কিন্তু এই পর্যবেক্ষককে সুন্দর করে এগুলো বুঝিয়ে দেবেন যে কোন ছকে কিভাবে কি করতে হবে। শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা অনুসরণে পর্যবেক্ষক শিক্ষক শিক্ষার্থীদের খাতা বা উত্তরপত্র এবং কাজ বুঝিয়ে দেবেন এবং তার জন্য নির্ধারিত 20 জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ 1 অনুসারে করবেন। সো আমাদের এখানে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে পরিশিষ্ট যে ছকগুলো থাকবে সেগুলো অনুযায়ী আমাদের কাজটি করতে হবে। শিক্ষার্থীর জন্য যে মূল্যায়ন নির্দেশনা দেওয়া হয়েছে তা প্রত্যেক শিক্ষার্থীকে পড়তে বলবেন। নির্দেশনা নিয়ে কোনো অস্পষ্টতা থাকলে তা দূর করতে সহায়তা করবেন। শিক্ষার্থীর জন্য নির্দিষ্ট নির্দেশনা থাকবে এবং সেটা তাদের স্পষ্ট করে বলে দিতে হবে। এই মূল্যায়ন চলাকালে শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা কি তা যেন তারা স্পষ্টভাবে বুঝতে পারে তা নিশ্চিত করতে হবে। যে মূল্যায়নটা করছেন তাদের কাছে কি প্রত্যাশা করেন এটা স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে। জোড়া দলগত কাজ বা অন্য কোনো কাজ থাকলে শিক্ষকের জন্য নির্দেশনা অনুসরণে শিক্ষার্থীদের প্রয়োজন নির্দেশনা দেবেন। তাদের জোড়ায় কাজ করতে হবে নাকি একক কাজ করতে হবে নাকি দলগত কাজ করতে হবে, এটিও কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। মূল্যায়ন পরিচালনার জন্য শিক্ষক নির্দেশনা অনুযায়ী বিরতি ও সময় ব্যবস্থাপনা করবেন। নির্দেশনায় দেওয়া থাকবে যেভাবে সেভাবে আপনারা কাজটি করবেন। পর্যবেক্ষণ ছক অনুসারে নির্ধারিত 20 জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করে তার রেকর্ড সংশ্লিষ্ট ছকে 2 সংরক্ষণ করবেন। মূল্যায়ন চলাকালে পর্যবেক্ষক শিক্ষার্থীদের যে কাজগুলো পর্যবেক্ষণ করবেন তা পর্যবেক্ষণ ছক থাকবে। তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা কাজের জন্য নির্দিষ্ট করে একটি ছক আছে, সেই ছকে আপনাকে মূল্যায়নটা করতে হবে। মূল্যায়নের বিভিন্ন ধাপে ওই কাজগুলোতে আপনার তত্ত্বাবধানে থাকা 20 জন শিক্ষার্থী কিভাবে অংশগ্রহণ করেছে তা পর্যবেক্ষণ ও যাচাই করে রেকর্ড রাখবেন। মূল্যায়ন শেষে নির্ধারিত 20 জন শিক্ষার্থীর লিখিত অংশের খাতা উত্তরপত্র জমা দেবেন, স্বাক্ষর করবেন এবং তাদের পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ ছক একত্রে বান্ডিল করবেন। আর যদি কোনো প্রমাণিত তৈরিকৃত মডেল, উপস্থাপনা, পোস্টার প্রভৃতি থাকে তাহলে সেগুলো কিন্তু করবেন এবং সেই সাথে সেগুলো বিষয় শিক্ষককে বান্ডিল আকারে জমা দেবেন। সো এটি হচ্ছে আমাদের মূলত শ্রেণীকক্ষে ওই দিন আমরা কিভাবে মূল্যায়ন করব সেই পূর্ব নির্দেশনা। আর আগের দিন রাতে বা সকালে আপনাদের তো বলাই হচ্ছে যে সেই দিন নির্দেশনা এবং কিভাবে প্রশ্ন পরীক্ষা বা মূল্যায়ন হবে সেটা বিস্তারিত দেওয়া হবে, সে অনুযায়ী আমাদের কাজটি করতে হবে। সো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।